গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে আপনি রয়েছেন আগাথা ক্রিস্টির উপন্যাস নেমেসিস এর সঙ্গে। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। রানী অ্যানের জমিদারি ভবন। পরদিন সকালে সকলে গেলেন রানী অ্যানের জমিদারি ভবন দেখতে। ইতিহাস জড়ানো সুন্দর বাড়িটির সঙ্গে একটি অপূর্ব বাগানও রয়েছে। বাড়িটির স্থাপত্যের নিদর্শন দেখে স্থপতি রিচার্ড জেনসন খুবই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। আবেগে তিনি ঘুরে ঘুরে প্রতিটি ঘরের নানা বর্ণনা সকলকে শোনাতে শুরু করলেন। অনেকে ভিড় করে তার বক্তৃতা শুনতে লাগলেন। মিস মার্পল সিঁড়ি বেয়ে নিচের তলায় চলে গেলেন। তার পেছন পেছন এলেন মিস কুক আর মিস ব্যারো। নিচে নেমে একটা খুনের ঘটনা নিয়ে কথা বলতে লাগলেন তারা। খুনটা হয়েছিল এই বাড়িতে 1700 সালের কোনো বছর। কথিত আছে সেই সময় লেডি মোফাটের এক প্রেমিক ছিল। সে গোপন দরজা দিয়ে ঘরে প্রবেশ করত আর গোপন দরজা দিয়েই বেরিয়ে যেত। স্যার রিচার্ড মোফাট সাগর পাড়ে কোথাও ছিলেন। তিনি ফিরে এসে স্ত্রী আর তার প্রেমিককে ঘনিষ্ঠভাবে আবিষ্কার করে ফেলেছিলেন। তারপরেই সেই তরুণকে ছোড়াবিদ্ধ অবস্থায় কার্পেটের ওপর পড়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। কথা বলতে বলতে মিস কুককে লক্ষ্য করছিলেন মিস মার্পল, আর মনে করবার চেষ্টা করছিলেন কোথায় তাকে দেখেছেন। ঠিক মনে পড়ে গেল, কিন্তু যখন তাকে দেখেছেন তখন মিস কুকের চুলের রং ছিল কালো, এখন তো গাঢ় হলুদ। ব্যাপারটা চিন্তায় ফেলে দিল তাকে। নিচতলা থেকে ডাইনিং হল পার হয়ে সকলে একসময় চলে এলেন সংলগ্ন বাগানে। মিস মার্পল বাগানে একটি আসনে আরাম করে বসে পড়লেন। ইতিমধ্যে মিস এলিজাবেথ টেম্পল এবং মিসেস রাইজেল পোর্টারও বাগানে নেমে এসেছেন। মিস এলিজাবেথ টেম্পল মিস মার্পলের পাশে এসে বসলেন। দুজন কিছুক্ষণ নীরবে বসে থাকার পর এলিজাবেথ এই বাগান সম্পর্কে কথা বলতে আরম্ভ করলেন। এই চমৎকার বাগানের পরিকল্পনা করেছিলেন হেলম্যান, সম্ভবত 1798 খ্রিস্টাব্দ কিংবা 1800 খ্রিস্টাব্দ। খুব প্রতিভাধর লোক ছিলেন তিনি। খুব অল্প বয়সেই মারা যান। অল্প বয়সে মৃত্যু হয়েছে শুনলে বড় দুঃখ হয়। যে কোনো জীবনে অসম্পূর্ণ থেকে যায় যদি মাঝপথে তার গতি স্তব্ধ করে দেওয়া হয়, বললেন মিস মার্পল। আপনি এই ভ্রমণে এসেছেন কি বাড়ি দেখতে না বাগান? এলিজাবেথ টেম্পল বললেন। বাড়ি দেখতে এসেছি। এক দয়ালু বন্ধু আমার জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। সেরকম বিখ্যাত বাড়ি দেখার সুযোগ জীবনে কখনো হয়নি। একটু থেমে তিনি আরও বললেন, আপনি প্রায় ভ্রমণে বের হন? না না, প্রায়ই না। এবারে অবশ্য শুধু ঘুরে বেড়াবো বলেই আসা নয়। আপনি নিশ্চয়ই ভাবছেন তাহলে কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, তাই না? মিস মার্পল সঙ্গে সঙ্গে জবাব দিলেন না। কিছুক্ষণ চুপ করে রইলেন। তীক্ষ্ণ নজরে তিনি যেন তার সঙ্গিনীকে জরিপ করতে লাগলেন। পরে তিনি বললেন, আমি জানি আপনি একজন বিখ্যাত মানুষ। আপনার স্কুলেরও খুব নাম ডাক আছে। আপনাকে দেখে মনে হয় আপনি তীর্থযাত্রায় এসেছেন। তীর্থযাত্রী বলেই মনে হয় আপনাকে। চমৎকার বলেছেন। হ্যাঁ, আমি তীর্থযাত্রাতেই বেরিয়েছি। মিস মার্পল দু এক মুহূর্ত নীরব থাকার পরে বললেন, যে বন্ধু আমার জন্য এই ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি মারা গেছেন। তার নাম আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন, মিস্টার রাফায়েল। জনসন রাফায়েল? হ্যাঁ, তার নাম আমার পরিচিত। অবশ্য ব্যক্তিগতভাবে তাকে চিনি না বা দেখিনি। আমাদের এক শিক্ষা প্রকল্পে তিনি প্রচুর অর্থ দান করেছিলেন। কয়েক সপ্তাহ আগে কাগজে তার মৃত্যু সংবাদ পড়েছি। ও, তাহলে আপনার পুরনো বন্ধু ছিলেন তিনি? না, 1 বছর আগে ওয়েস্ট ইন্ডিজে তার সঙ্গে দেখা হয়েছিল। তার আগে তার সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না। আপনি তার পরিবারের কাউকে চিনতেন? কিছুক্ষণ চুপ করে থাকলেন এলিজাবেথ। পরে বললেন, একটি মেয়ে একসময় আমার স্কুলে পড়তো। সে মিস্টার রাফায়েলের ছেলের বাগদত্তা ছিল। ছেলেটি ওকে বিয়ে করেনি? জানতে চান মিস মার্পল। না। কিন্তু কেন?
আমি ঠিক জানি না। ছেলেটির আগ্রহ জাগাবার মতোই চেহারা ছিল, মেয়েটি অত্যন্ত সুন্দর ছিল দেখতে। তবু কেন যে ওদের বিয়ে হয়নি? মেয়েটি মারা যায়, কিন্তু কেন? এলিজাবেথ অন্যদিকে অন্যমনস্কভাবে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে তিনি একটিমাত্র শব্দ উচ্চারণ করলেন, ভালোবাসা। ভালোবাসা? মিস মার্পল যেন কথাটার প্রতিধ্বনি করলেন। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ভয় জাগানো কথা, ভালোবাসা। বিকেলে 14 শতাব্দীর একটা প্রাচীন গির্জা দেখতে গিয়েছিল সকলে। মিস মার্পল ইচ্ছে করে বিরতি দিয়েছিলেন। তিনি একটু বিশ্রাম করে বড় রাস্তার ধারে চা ঘরে হাজির হলেন। একটা আরামপ্রদ আসনে বসে তিনি ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ভাবতে লাগলেন। ইতিমধ্যে অন্যরাও ফিরে এসেছে। মিস মার্পলের পাশে দুটি চেয়ারে এসে বসলেন মিস কুক আর মিস ব্যারো। চতুর্থ চেয়ারটিতে বসলেন মিস্টার ক্যাসপার। মিস মার্পল মিস কুককে জিজ্ঞাসা করলেন, আমার কেমন মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। মিস কুক তার বান্ধবী মিস ব্যারোর দিকে তাকালেন, যেন এই কথার জবাবটা তিনিই দেবেন। মিস মার্পলও মিস ব্যারোর দিকে তাকালেন, পরে বললেন, আমি সেন্ট মেরি মিডে থাকি। ম্যাচ বেনহাম থেকে বেশি দূরে নয়। আমার কাছাকাছি কোথাও আপনি ছিলেন কিনা সেটাই মনে করতে পারছি না। ম্যাচ বেনহাম? ডুমাউথ আমি ভালোই চিনি। সম্ভবত। আচমকা খুশি হওয়ার মতো শব্দ করে মিস মার্পল বলে উঠলেন, হ্যাঁ, মনে পড়েছে। সেন্ট মেরি মিডে আমার বাগানে একদিন আমি দাঁড়িয়েছিলাম। আপনি ফুটপাত দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন। আমার মনে পড়েছে, আপনি বলেছিলেন ওখানেই কোনো বান্ধবীর সঙ্গে। হ্যাঁ, ঠিক, একেবারে আমারও মনে পড়েছে। আমরা বাগানের বিষয়ে কথা বলেছিলাম না? হ্যাঁ, আপনি কোনো বান্ধবীর ওখানে গিয়েছিলেন সম্ভবত। হ্যাঁ, আমার একজন বান্ধবী। মিস কুক কেমন ইতস্তত করতে লাগলেন, যেন বান্ধবীটার নামটা মনে করতে পারছেন না। হেস্টিংস। হেস্টিংস বললেন মিস ব্যারো। হ্যাঁ হ্যাঁ, বাড়িগুলোর কোনো একটাই, মিস মার্পল বললেন। আমরা সকলেই দেখছি বাগান খুব ভালোবাসি। রাতের খাওয়া সেরে মিস মার্পল ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। মিস কুকের ব্যাপারটা তার মাথায় গেঁথেছিল। তিনি স্বীকার করেছেন সেন্ট মেরি মিডে ছিলেন, তার বাড়ির পাশ দিয়ে হেঁটেও যাচ্ছিলেন। মিস মার্পল চিন্তা করলেন, তার ওখানে আসার বিশেষ কোনো উদ্দেশ্য ছিল কি? তাকে কি ওখানে পাঠানো হয়েছিল? কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? একটু পরে নিজের চিন্তার গতি উপলব্ধি করে তিনি নিজের মনেই হেসে উঠলেন। এসব কি ভাবছেন তিনি? মিস কুক আর মিস ব্যারোকে দুজন স্বাভাবিক মানুষ বলেই মনে হয়। দেখে বেশ হাসি খুশি মনে হলো। কিন্তু কিন্তু মিস কুক যেন মনে হলো প্রথমে সেন্ট মেরি মিডে থাকার কথা অস্বীকার করতে চাইছিলেন। তিনি তার বান্ধবী মিস ব্যারোর দিকে তাকিয়েছিলেন কেন? কোনো নির্দেশ চাইছিলেন কি? আচমকা মিস মার্পলের মনে বিপদ কথাটা ছায়া ফেলল। প্রথম চিঠিতেই মিস্টার রাফায়েল কথাটা উল্লেখ করেছিলেন। সেই সূত্রে দ্বিতীয় চিঠিতে দেবদূতের সাহায্যের কথা বলেছিলেন। তিনি এই ব্যাপারে বিপদে পড়তে পারেন, কিন্তু কেন? কোন দিক দিয়ে? নিশ্চয়ই মিস কুক বা মিস ব্যারোর কাছ থেকে নয়। খুব সাধারণ দর্শন দুই বান্ধবী ওরা। কিন্তু এটাও তো ঠিক যে মিস কুক তার চুল রং করে, চুলের বিন্যাস বদলে চেহারার আদল পাল্টাতে চেয়েছেন। একে নিশ্চয়ই ছদ্মবেশ বলতে হবে। ব্যাপারটা নিশ্চয়ই অদ্ভুত। মিস্টার ক্যাসপার মানুষটিকে সহজেই বিপজ্জনক বলে মেনে নেওয়া যায়। তিনিও পাশে বসেছিলেন, দু একবার কথায় অংশ নিতেও চেষ্টা করেছেন। বিদেশিদের সম্পর্কে কিছুই বলা যায় না। মিস মার্পল বিদেশি যাত্রীদের বিষয় না ভেবে পারলেন না। গোল্ডেন বোরো নিজের কামরা থেকে বেরিয়ে মধ্যাহ্ন ভোজনের জন্য নিচে নামছিল। এই সময় টুইডের কোট পরিহিতা একজন মহিলা ব্যস্ত সমস্তভাবে সামনে এসে দাঁড়ালো। মাফ করবেন, আপনি কি মিস জেন মার্পল? হ্যাঁ, ওটাই আমার নাম।
একটু অবাক হলেন মিস মার্পল। আমার নাম মিসেস ক্লাইভ ল্যাভিনিয়া গ্লাইন। আমি আর আমার 2 বোন কাছেই থাকি। আমরা শুনেছিলাম আপনি আসছেন। আপনারা শুনেছেন আমি আসছি? অবাক হয়ে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলেন মিস মার্পল। হ্যাঁ, আমাদের এক পুরনো বন্ধু লিখেছিলেন। তিনি বিখ্যাত হাউজেন অ্যান্ড গার্ডেন্সের ভ্রমণ তারিখ জানিয়ে বলেছিলেন তার এক নামী বন্ধু এই ভ্রমণে থাকবেন। আমরা যেন তারিখটা মনে রাখি। মিস মার্পল ঘটনার আকস্মিকতায় কথা হারিয়ে ফেলেছিলেন। ও, রাফায়েল, মিস মার্পল বলতে চেষ্টা করলেন। কিন্তু আপনারা জানেন তিনি... হ্যাঁ, তিনি মারা গেছেন। খুবই দুঃখের কথা। মনে হয় আমাদের কাছে লেখার কিছু পরেই তার মৃত্যু ঘটে। তিনি যা বলেছেন তা হলো আপনি হয়তো 2-1 রাত আমাদের সঙ্গে কাটিয়ে যেতে পছন্দ করবেন। ভ্রমণের পরবর্তী অংশ আপনার পক্ষে খুবই কষ্টকর হবে। বহু মাইল হেঁটে খাড়ায় বেয়ে ওপরে ওঠার দরকার হবে। আমরা 3 বোন খুবই খুশি হব যদি আপনি কয়েকটা দিন আমাদের সঙ্গে কাটিয়ে যান। হোটেল থেকে আমাদের বাড়ি মাত্র 10 মিনিটের পথ। এই কদিন স্থানীয়ভাবে অনেক সুন্দর জিনিস আপনাকে দেখিয়ে দিতে পারবো। মিস মার্পল নীরবে মিসেস গ্লাইনকে পর্যবেক্ষণ করলেন। হৃষ্টপুষ্ট চেহারার মানুষটিকে বেশ বন্ধুভাবাপন্ন বলেই মনে হলো তার। 2-1 মিনিট ভাবলেন তিনি, এটা কি রাফায়েলের নির্দেশ, তার পরবর্তী কর্তব্য সম্পর্কে? তিনি মিসেস গ্লাইনের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ। আপনাদের ওখানে যেতে পারলে সত্যি খুশি হব। প্রাচীন এক জমিদার ভবন। তার একটি ঘরে বিছানায় বসে আছেন মিস মার্পল। পাশেই পড়েছিল তার সুটকেস। জানলা দিয়ে বাগানের দিকে তাকিয়ে তার মনে হলো খুবই অযত্নে লালিত। সম্ভবত কয়েক বছর পরিচর্যা হয়নি। বাড়িটিও অবহেলিত। ঘরের আসবাবপত্র খুবই মূল্যবান, কিন্তু তাতে বহুকাল পালিশ পড়েনি। এই ভবনের লোকজনেরা হয়তো অন্য কোথাও চলে যাওয়ার পরে মিসেস গ্লাইনরা এখানে বাস করতে এসেছেন। তার মুখেই তিনি শুনেছেন বাড়িটি উত্তরাধিকার সূত্রে মিসেস গ্লাইন তার কোনো কাকার কাছ থেকে পেয়েছেন। স্বামী মারা যাবার পরে বোনেদের নিয়ে এখানে এসে বাস করতে আসেন। অন্য 2 বোন অবিবাহিতই রয়ে গেছেন। তারা হলেন মিস ব্র্যাডবেরি ও মিস স্কটস। বাড়িতে কেবল 3 বোনই থাকেন। কোথাও এমন কিচ্ছু নেই যা থেকে কোনো শিশুর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। গ্লাইন তাকে অন্য 2 বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তাদের হাবভাব বেশ মার্জিত। বাগানের দিকে তাকিয়ে তার মনে হলো এই ক্ষয়িষ্ণু পরিবারটির সঙ্গে মিস্টার রাফায়েলের সম্পর্ক কী রকম। বুঝতে পারছিলেন তার এখানে আসার সকল ব্যবস্থা তিনিই করে গেছেন। মৃত্যুর কয়েক মাস আগেই সম্ভবত সবকিছু করেছেন। মিস মার্পলের মনে হলো তার উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে তিনি যেন ধীরে ধীরে তা বুঝে নিতে পারছেন। সুন্দর এক পরিকল্পনা অনেক দিন ধরে ছকেছিলেন মিস্টার রাফায়েল, কিন্তু কি এমন সমস্যায় পড়েছিলেন তিনি যার জন্য এমন বিস্তৃত এক পরিকল্পনা নিতে হয়েছিল তাকে? এ সমস্যা এমনই যে মিস্টার রাফায়েল নিজে সমাধান করতে পারেননি। সময়ও ছিল না। শয্যাশায়ী হয়ে তিনি মৃত্যুর দিন গুনছিলেন। নিশ্চয়ই এমন কিছু ব্যাপার ছিল যার কোনো ব্যবস্থা তিনি করে যেতে পারেননি। নিশ্চয়ই অর্থের বিনিময়ে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব ছিল না। ব্যবসায়িক চাল বা আইনজ্ঞের সাহায্যেরও বাইরে ছিল সেই সমস্যা। তবে মিস মার্পলের মনে হলো বিষয়টা নিশ্চয়ই অপরাধমূলক বা অপরাধের সঙ্গে তার যোগসূত্র রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে তার এলাকায় ঘটে যাওয়া কোনো অপরাধ হওয়াও বিচিত্র নয়। যাই হোক, ভাগ্যের কিছু আনুকূল্য, সঙ্গে কঠিন শ্রম আর চিন্তা, সেই সঙ্গে কিছু পরিমাণে বিপদ, এই দুর্গেয় বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ এই কাজের জন্য তাকে সেন্ট মেরি মিডের বাড়ি থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। জেসেলিন সেন্ট মেরির এই প্রাচীন জমিদার ভবনে বাস করছেন মিসেস গ্লাইন, মিস ব্র্যাডবেরি আর মিসেস স্কট। আর এখানে আসার ব্যবস্থা মিস্টার রাফায়েল করে গেছেন মৃত্যুর আগে। তার আইনজ্ঞদের নির্দেশ দিয়ে নিশ্চয়ই ভ্রমণ সংস্থার আসন সংরক্ষণ করেছিলেন। বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া কেবল 2টি রাতের জন্য এমন বন্দোবস্ত করা তার মতো লোক কখনোই করেনি। মিস মার্পলের ধারণা হলো
মিসেস গ্লাইন আর তার দুটি বোন নিশ্চিত এই ব্যাপারটির সঙ্গে জড়িত। তাকে তা বের করতে হবে। খুব সতর্ক হয়ে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনোভাবেই কোনো সংবাদেই উত্তেজনা বা কৌতূহল প্রকাশ করা তার ঠিক হবে না। সচেতন থেকে তাকে বের করতে হবে কোন আত্মীয়তা বা ঘটনা বা জীবনের ঘটনার কথা যা এই 3 বোনের সঙ্গে জড়িত নয়, অথচ এদের কাছাকাছি ঘটে থাকবে সেই ঘটনা। যাই হোক, 2 দিন এখানে থাকবেন স্থির করলেন তিনি। তারপরে আবার ভ্রমণে যোগ দেবেন। হয়তো তিনি যা চাইছেন তা ওই কোচেই রয়েছে। একজন না বহুজন, কোনো নির্দোষ না নির্দোষ নন, হয়তো দীর্ঘ অতীতের কোনো কাহিনী। এমন সময় দরজায় শব্দ করে মিসেস গ্লাইন ঘরে প্রবেশ করলেন। আশা করি আরাম বোধ করছেন এখন? আপনার জিনিসপত্র বের করে দেব? ধন্যবাদ, টুকিটাকি সামান্য জিনিস আমি নিজেই বার করে নিয়েছি। এরপর বাড়ির নিচতলাটা দেখাবেন বলে মিসেস গ্লাইন মিস মার্পলকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। বাড়িটা সত্যিই চমৎকার, বললেন মিস মার্পল। 1700 সালে তৈরি মনে হয়। হ্যাঁ, 1780 সালে। চমৎকার বড় একখানা ঘরে এনে বসানো হলো মিস মার্পলকে। অন্য 2 বোন সেই সময় ঘরেই ছিলেন। 3 বোন, ল্যাভেনিয়া গ্লাইন, ক্লোটিলডা ব্ল্যাডবেরি স্কট, অ্যানথিয়া ব্র্যাডবেরি স্কট। মিস মার্পল 3 বোনকে কথার ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে লাগলেন। ক্লোটিলডা সুন্দরী, ল্যাভেনিয়া সরল, অ্যানথিয়া আকর্ষণীয়। তার একটি চোখের পাতা মাঝে মাঝে কেমন কেঁপে ওঠে, আচমকা পেছন ফিরে তাকায়। এতেই অভ্যস্ত হয়ে উঠেছে, যেন কেউ তাকে সব সময় লক্ষ্য করছে। অ্যানথিয়ার এই অভ্যাসটা খুবই অদ্ভুত মনে হলো মিস মার্পলের। মাত্র 3 দিন হয়েছে মিস মার্পল ভ্রমণে বেরিয়েছেন। ভ্রমণের বিষয়ে বিবরণ দেবার তেমন কিছুই ছিল না। মিস্টার রাফেল নিশ্চয়ই আপনার পুরনো বন্ধু ছিলেন? জ্যেষ্ঠ বোন ব্র্যাডবেরি স্কট প্রশ্ন করলেন। না, তা ঠিক নয়। তাকে প্রথম দেখি যখন ওয়েস্ট ইন্ডিজে যায়। সম্ভবত তিনিও সেখানে স্বাস্থ্য ফেরাতেই গিয়েছিলেন। হ্যাঁ, শেষের দিকে তিনি অক্ষম হয়ে গিয়েছিলেন। অ্যানথিয়া বললেন। আপনি লন্ডনে থাকেন? না, গ্রামের দিকে থাকি। ডুমাউথ আর মার্কেট বেসিংসের মাঝামাঝি আমাদের গ্রামটা। লন্ডন থেকে 25 মাইল। মিস্টার রাফায়েল মনে হয় লন্ডনেই থাকতেন। কেন্টে তার এক বাগান বাড়ি ছিল, ক্লোটিলডা বললেন। কালে ভদ্রে লন্ডনে গেলে তার সঙ্গে আমার সাক্ষাৎ হতো। আপনারা আমাকে যে অনুগ্রহ করে নিমন্ত্রণ জানালেন, এটা তার সদাশয়তা। এর আগে তার অনেক বন্ধুকে ভ্রমণের ফাঁকে আমরা নিমন্ত্রণ করে এনেছিলাম। আগামীকাল সেন্ট বোনাভেঞ্চারে আপনাদের ভ্রমণ খুবই ক্লান্তিকর হবে, বললেন ক্লোটিলডা। আপনি বাগান ভালোবাসেন? অ্যানথিয়া বললেন। হ্যাঁ, এদের তালিকায় ঐতিহাসিক ভবন আর সংলগ্ন চমৎকার বাগান দেখতে পাবো বলেই উদ্গ্রীব হয়ে আছি। এইরকম কথোপকথন ছিল খুবই সাধারণ আর নীরস। সবই স্বাভাবিক মনে হলেও মিস মার্পলের মনে হলো এখানে অস্বাভাবিক কিছু আছে। মধ্যাহ্ন ভোজনের পর মিস মার্পলকে বাগানে নিয়ে যাওয়া হলো। বাগানটি হতশ্রী বলা যায়, কিছু গুল্ম আর কিছু লতা গাছ, একদিকে বিস্তর ঝোপ গজিয়ে উঠেছে। অ্যানথিয়া সঙ্গী হয়েছিল তার। ঘাসের ওপর দিয়ে চলতে চলতে দেয়ালের পাশে একটা ঢিবির কাছে এসে দাঁড়ালেন। এটা আমাদের কাঁচঘর, চারিদিকটা ভাঙাচোরা, লতাগুল্ম জড়িয়ে আছে। একটা ফুল দেখিয়ে মিস মার্পল জিজ্ঞাসা করলেন, এ তলার নাম কি? খুব সাধারণ লতা গাছ, নামটা পি দিয়ে, ঠিক মনে পড়ছে না। নামটা আমার জানা আছে, বললেন মিস মার্পল। পলিগোনাম বলস্ক্রিয়ানিকাম। খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। কাঁচঘরটি বেশ বড় ছিল বোঝা যায়। অ্যানথিয়া তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে দেওয়ালের পাশে রাস্তা ধরে এগিয়ে চলতে লাগলো। মিস মার্পলের মনে হলো ইচ্ছাকৃতভাবেই পলিগোনামের ঢিবি থেকে তাকে সরিয়ে নিতে চাইছে অ্যানথিয়া। হঠাৎ একটা ভাঙা শুয়োরের খোঁয়ারের ওপর নজর পড়ল তার, যেটার চারপাশে কয়েকটা গোলাপের চারা গজিয়ে উঠেছে।
চলতে চলতে আচমকায় অ্যান্থিয়া প্রশ্ন করল, আপনি প্রায়ই এরকম ভ্রমণে আসেন? খুব খরচের ব্যাপার তো, হয়ে ওঠে না। একজনের দয়ায়। ওয়েস্ট ইন্ডিজে এরকম জায়গায় যান? হ্যাঁ, আমার ভাইপোর কল্যাণে যাওয়া হয়েছিল। ও, বুঝেছি। আপনার বোন মিসেস গ্লাইনের কোনো ছেলে মেয়ে নেই? জিজ্ঞাসা করলেন মিস মার্পল। না, ওদের কোনো সন্তান হয়নি। সেদিকে সেটা ভালোই হয়েছে। কথাটা কেমন খট করে কানে গেঁথে গেল। এরকম কেন বলল, ভাবলেন মিস মার্পল। পরদিন সকালে চা খাবার নিয়ে ঘরে ঢুকলো একটি স্ত্রীলোক। হাতের ট্রে টেবিলে রাখতে রাখতে সে বলল, বোনাভেঞ্চার পাহাড়ে না গিয়ে ভালোই করেছেন, পায়ে খুব ব্যথা হতো। হ্যাঁ, এখানে এসে আমি খুব আনন্দ পেয়েছি। বাড়িতে কেউ এলে আমাদেরও খুব ভালো লাগে। এ বাড়িটা আজকাল খুবই দুঃখের হয়ে উঠেছে। তুমি এ বাড়িতে কতদিন আছো? খুব ছোট বয়সে এসেছিলাম পরিচারিকা হয়ে, সেই বুড়ো কর্নেলের আমলে। কর্নেলের দুর্ভাগ্য নিজের চোখেই দেখেছি। অল্প বয়সে স্ত্রীকে হারালেন, যুদ্ধে ছেলেটাও মারা গেল। এক মেয়ে ছিল, সেও নিউজিল্যান্ডের একজনকে বিয়ে করে বিদেশে চলে যায়। একাই তিনি এখানে বাস করে গেছেন। মারা যাবার সময় ভাইজি ক্লোটিলটাকে আর তার অন্য দুই বোনকে এ বাড়িতে নিয়ে যান। তিনি আর মিস অ্যান্থিয়া বাস করতে থাকেন। পরে স্বামী মারা গেলে ল্যাভিনিয়াও চলে আসে। তারপর থেকে ওদের ক্ষমতা ছিল না। দিনে দিনে বাড়িটা, বাগানটাও নষ্ট হতে থাকে। খুবই দুঃখের কথা, বললেন মিস মার্পল। তবে ওরা সবাই খুব ভালো। কেবল অ্যান্থিয়া যেন কেমন কেমন। জানেন, আমার মাঝে মাঝে মনে হয় বাড়িটায় কোনো দোষ আছে। মিস মার্পল স্থির দৃষ্টিতে তাকালেন পরিচারিকার দিকে। একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে। স্পেনে যুদ্ধ লাগলো, সবাই মরে গেল। মিস ক্লোটিলটার দুই বন্ধু মারা গেলেন, তারা স্বামী স্ত্রী ছিলেন। একটা মেয়ে সৌভাগ্যবশত স্কুলে ছিল বলে বেঁচে যায়। তবে মিস ক্লোটিলটা তাকে এখানে নিয়ে এসে সবই করেছিলেন তার জন্য। খুব হাসি খুশি মিষ্টি স্বভাব ছিল মেয়েটার। কি ভয়ানক ব্যাপার যে ঘটলো আপনি ভাবতেও পারবেন না। কি হয়েছিল? ভয়ানক কিছু ঘটেছিল এখানে? তা এখানেই ঘটেছিল বলতে পারেন। সে তাকে এখানেই প্রথম দেখে। কাছাকাছি থাকতো। তিন বোনই তার বাবাকে চিনতেন। দারুণ পয়সাওয়ালা লোক। ছেলেটি এখানে বেড়াতে এসেছিল, আর তখন থেকেই শুরু। ওরা প্রেমে পড়েছিল। হ্যাঁ, ছেলেটি চমৎকার চেহারা ছিল। আপনি ভাবতে পারবেন না কি সাংঘাতিক। মেয়েটি আত্মহত্যা করেছিল। বৃদ্ধা আশ্চর্য হয়ে তাকালো মিস মার্পেলের দিকে। ও, ওসব নয়, খুন, একেবারে খুন। গলা টিপে মেরে তার মাথাটা একেবারে থেতলে দেওয়া হয়েছিল। মিস ক্লোটিলাটাকে গিয়ে শনাক্ত করতে হয়েছিল। তারপর থেকেই তিনি কেমন যেন হয়ে গেলেন। একটু থামলো সে, পরে আবার বলতে শুরু করলো, এখান থেকে 30 মাইল দূরে একটা পরিত্যক্ত খনির পাশে ঝোপের মধ্যে তার দেহটা পাওয়া গিয়েছিল। এরা সবাই বলে এরকম অনেক মেয়ে নাকি সে খুন করেছিল। 6 মাস ধরে মেয়েটা নিরুদ্দেশ ছিল, পুলিশও খুঁজে পায়নি। ওরা বলে আজকাল যারা এরকম মেয়েদের মারে তাদের নাকি মাথার ঠিক নেই, তাদের ফাঁসিও দেয় না। আমি ওসব বিশ্বাস করি না। ওই ছেলেটা পাক্কা শয়তান ছিল। ওরা তাকে কি করেছিল? ওর বয়স কম ছিল, ঠিক মনে নেই আমার। ফাঁসি দিয়েছিল না বোস্টল বা ব্রডম্যান্ট, এমনি কোনো একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিল। ছেলেটার নাম কি বলতো? 10 বছর আগের ঘটনা, সব মনেও নেই। কি যেন মাইকেল, তারপর মনে হলো র্যাফাল। হ্যাঁ, মাইকেল র্যাফাল। হ্যাঁ, ঠিক বলেছেন। মিস মার্পল নিঃশ্বাস ফেললেন। তাহলে এখন বোঝা যাচ্ছে এই খুনের কারণটাকেই এলিজাবেথ টেম্পল বলেছিলেন ভালোবাসা।
এক তরুণী কোনো খুনির প্রেমে পড়েছিল, সেই প্রেমই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ঘটনাটা ভাবতে গিয়ে শিহরিত হলেন মিস মার্পল। সেদিন সকালেই নিচে নেমে গৃহকর্ত্রীকে দেখতে পেলেন না কোথাও। তিনি বাগানে এসে ঘুরে বেড়াতে লাগলেন। একটা অদ্ভুত অনুভূতি তার সারা মন আচ্ছন্ন করে রেখেছিল। তার মনে হতে লাগলো এই বাগানে এমন কিছু আছে যা তার প্রয়োজন, যা তার লক্ষ্য করা দরকার। জেনেটের বলা ঘটনাটা লক্ষ্য করবেন স্থির করলেন। দেওয়ালের গায়ে একটা দরজা দিয়ে মিস মার্পল রাস্তায় এসে পড়লেন। কিছু দোকানপাট পার হয়ে একটা গির্জার চত্বরে ঢুকলেন। কয়েকটি সমাধির কাছে ঘুরে বেড়ালেন। পুরনো দিনের সব সমাধি। কয়েকটির গায়ে কয়েকজন প্রিন্সের নাম চোখে পড়ল, আর কয়েকজন ব্রড। ফিরে আসার পথে একজন বয়স্ক মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। তাকে সুপ্রভাত জানিয়ে কথা শুরু করলেন তিনি। কথার মাঝখানে সেই মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি ওই পুরনো জমিদার বাড়িতে আছেন, তাই না? হ্যাঁ, বললেন মিস মার্পল। আমার এক পুরনো বন্ধু মিস্টার রাফায়েল এখানে তার কজন বন্ধুকে লিখেছিলেন। তারাই কয়েকটা রাত কাটাবার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন। মিসেস গ্লাইন আর তার বোন খুব যত্ন করেছেন। তারা সম্ভবত অনেককাল এখানে আছেন। তেমন বেশি দিন নয়, বছর 20 হবে। বাড়িটা ছিল কর্নেল ব্রডবেরি স্কটের। কর্নেলের কোনো ছেলে মেয়ে ছিল না? এক ছেলে ছিল, সে যুদ্ধে মারা গিয়েছিল। সেই জন্যই তো বুড়ো ভাইজিটাকে বাড়িটা দিয়ে গেছেন। কথা শেষ করে বৃদ্ধটি কবরের সারির দিকে চলে গেলেন। মিস মার্পল গির্জায় প্রবেশ করলেন। একটা ছোট্ট আসনে বসে মিস মার্পল নানা কথা চিন্তা করতে লাগলেন। 10-12 বছর আগের ঘটনা। নতুন করে কোনো সমস্যার সমাধান করার কিছু নেই। এতে তার কি বা করার আছে? মিস্টার রাফায়েল কি আশা করছিলেন তার কাছে? এলিজাবেথ টেম্পল নিশ্চয়ই আরো কিছু বলতে পারেন। তিনি আর এক ছাত্রীর কথা জানিয়েছিলেন যে মাইকেল রাফায়েলের বাগদত্তা ছিল, কিন্তু সত্যিই কি তাই? তার গ্রামেও একটি ঘটনা ঘটেছিল। বিয়ের আগেই সে অন্তঃসত্ত্বা হয়েছিল। তারপর মেয়েটি ছেলেটিকে বিয়ের কথা বলে। ছেলেটি ততদিনে মেয়েটিকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তার অন্য সঙ্গী জুটেছিল। নিষ্ঠুরভাবে হত্যা করে সে মেয়েটিকে। তারপর যাতে আত্মীয় স্বজন শনাক্ত করতে না পারে তার জন্য মেয়েটির মুখ ঘুরিয়ে দিতে চেষ্টা করল। সব যেন একই কাহিনীর পুনরাবৃত্তি। ওরা 3 বোন কি কিছু জানে? এলিজাবেথ টেম্পল কাল তো আবার সকলের সঙ্গে গিয়ে ভ্রমণে যোগ দেবেন। তখন তার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন মিস মার্পল। ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। গেটের কাছে আসতেই দেখলেন 2জন স্ত্রীলোক দাঁড়িয়ে আছে। একজন এগিয়ে এলেন। মিস গ্লাইন, আপনি এখানে? আমরা চিন্তা করছিলাম। হ্যাঁ, প্রাচীন গির্জাটা একটু ঘুরে দেখছিলাম। এটা মনে হয় ভিক্টোরিয়ার আমলে। হ্যাঁ। আপনারা এখানে আগাগোড়াই আছেন? না, মাইল 3 দূরে থাকতাম আমরা, লিটল হার্ডসনেতে। আমার বাবা ছিলেন অশ্বারোহী বাহিনীর মেজর। কাকাকে দেখতে প্রায় আমরা এখানে আসতাম। তারও আগে আসতাম ঠাকুরদাকে দেখতে। আমার বোনেরা কাকার মৃত্যুর পর এখানে চলে আসে। সেই সময় আমি স্বামীর সঙ্গে বিদেশে ছিলাম। বছর 5 আগে তিনি মারা গেলেন। ওরাই আমাকে আগ্রহ করে এখানে নিয়ে আসে। স্বামীর মৃত্যুর আগে আমি স্বামীর সঙ্গে কয়েক বছর ভারতবর্ষেও ছিলাম। ও আচ্ছা। লন্ডনের কাছে আমি ছোট্ট একটা কটেজও কিনেছি, হ্যামস্টন কোর্টে। মাঝে মাঝে লন্ডনে 2-1 দাতব্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে হয়, সেজন্য বোনেদের কাছে বেশি থাকা হয় না। ওদের নিয়ে আজকাল খুব চিন্তা হয়, বিশেষ করে অ্যান্থিয়ার জন্য ভাবনা হয়। মাঝে মাঝে যেন কেমন হয়ে যায়, দেখেছেন তো? হ্যাঁ, খুব ভাবনা চিন্তা করলে মানুষ এরকম হয়, কিন্তু ওর চিন্তা ভাবনার কি কারণ থাকতে পারে তা তো বুঝতেই পারি না। বাগানটা নিয়ে অবশ্য খুব চিন্তা করে। কাঁচঘর, পিচ, আঙুরলতা এসবের কথা খুব বলে, জানেন। দেওয়ালের গায়ে চেরি পাইয়ের কথাও, এছাড়াও সেই ফুলের বেড়া। আপনি দেখেছি মনে রেখেছেন, সেই ফুলের বেড়া আবারও লাগাতেও চায়, অনেক কিছু নতুন করে লাগাতে চায়। ক্লোটিলাটা অবশ্য ওকে বলে এখন আর অত খরচ করা সম্ভব নয়,
তবু কি শোনে? কদিন আগে এক নামী কোম্পানিকে বাগানটা সাজিয়ে তোলার জন্য বায়না দিয়েছে। কাজঘর নাকি আবার আগের মতো করে তুলবে। আজকাল সবেতেই খুব খরচ, কিছু করা খুব কঠিন, বললেন মিস মার্পল। একটু চুপ করে থেকে তিনি বললেন, কাল সকালেই তো আমাকে যেতে হবে। গোল্ডেন বোরে খোঁজ নিয়েছিলাম, সকাল 9টায় ওখানেই যাত্রীরা ফিরে এসে আবার যাত্রা করবেন। শুনেছি এবারে আমাদের দেখানো হবে স্টার্লিং সেন্ট মেরি গির্জা আর কেল্লা। বেশ, আজ বিকালটা বিশ্রাম করে নিন। কথা বলতে বলতে ওরা দুজনে বাড়ির ভেতরে ঢুকলেন। শেষ হলো নেমেসিস এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব এর পরের দিন।